শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন্নাহার বিলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়েই আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রাজনৈতিক পর্যবেক্ষক এবং লেখক মহিউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? শরীর ভালো আছে, মন ভালো নেই। আমাদেরও আসলে মন ভালো নেই। আমরা আপনিও জানেন নিশ্চয়ই যে গত শুক্রবার ওসমান হাদি, যিনি ছিলেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক, আগামী নির্বাচনের একজন প্রার্থী, তিনি আসলে গত 12ই ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন এবং তারপরে 18 ডিসেম্বর তার মৃত্যুর সংবাদ আসে এবং আজকে ওসমান হাদির জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে আজকে আমরা আসলে তাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আপনি তো একসময় নিজেও রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আপনি অনেক পট পরিবর্তন দেখেছেন বাংলাদেশের রাজনীতি। তো এই যে একজন প্রার্থীকে বা একজন তরুণ নেতাকে গুলি করে হত্যার ঘটনা এবং তার পরবর্তীতে মানে আরো অনেক ঘটনা ঘটলো তার সাথে, এই পুরো ঘটনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ধরনের যে কোনো হত্যাই তো নিন্দনীয়। আমি হাদির জন্য আমি শোক প্রকাশ করছি। তবে আমি দেখেছি, মানে আমার শোনা এবং দেখা, যে বিভিন্ন সময়ে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। ওই আমরা যদি 69-এর কথা ধরি, আসাদ যেদিন নিহত হলেন সেটা ছিল 69-এর জানুয়ারির 20 তারিখ। পয়েন্ট ব্ল্যাঙ্ক তাকে রিভলভারের গুলি দিয়ে মারা হয়েছিল খুব কাছে থেকে, এবং তারপরে আন্দোলন বেগবান হয়। তো এটা নিয়ে অনেক সময় কথা হয়েছিল যে কি ব্যাপার। আসাদুজ্জামান খুব গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ছিলেন না ওই সময়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলেন না। ছাত্র তো শেষ করে উনি একটা ল কলেজে ভর্তি হয়ে উনি একটা স্কুলের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন, তারপর ঢাকায় এসেছিলেন। তো ওই সময় তিনি মিছিলে ছিলেন এবং গুলি খান। আর তারপরের ঘটনা আমরা জানি যে 20 জানুয়ারি গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি মারা গেলেন এবং ওই সময় 11 দফা আন্দোলন অনেক মানে বেগবান হলো, যেটাকে বলা হয়। এই একটা হত্যাকাণ্ডের কথা মনে আছে। আরেকটির কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের মনে আছে, আমি নূর হোসেনের কথাটা বলবো না, ওটা একটা সমাবেশের মধ্যে বিক্ষোভ মিছিল, কিন্তু আমি ওই যে হাদির মৃত্যুর সঙ্গে ওটার মিল আছে। সেটা হচ্ছে ডক্টর মিলন, তিনি ওই মুস্তফা জালাল মহিউদ্দিনের সঙ্গে একটা রিকশায় আসছিলেন। ইনফ্যাক্ট তিনি আরেকটা ওই রিকশায় ছিলেন না, মুস্তফা জালাল মহিউদ্দিন তাকে ডেকে নিলেন, তারপরে সে রিকশায় উঠলেন, তারপরে গুলি হলো, উনি মারা গেলেন, মিলন মারা গেলেন। এখন এবং আমি বলবো এটা যে আসাদ হত্যার কিন্তু কোনো বিচার হয় নাই, কোনো তদন্ত হয় নাই। মিলন হত্যার কোনো একটা তদন্ত হয়েছে, কিন্তু একটা কোনো বিচার হয় নাই, এবং মিলনের পরিবার এখনও কিন্তু এই বিচারটি দাবি করে যাচ্ছেন। এরপরে আমরা দেখলাম এই হাদিরই হত্যাকাণ্ড। এখন কথা হচ্ছে কি, যে আমরা আগেরগুলো ভুলে যাই। ভুলে গিয়ে আমরা, যেমন হাদির সঙ্গে যারা সম্পৃক্ত, তার যে প্রজন্ম, এই প্রজন্মর সাথে আপনি মিলনকে কানেক্ট করাতে পারবেন না। আসাদ তো অনেক দূরের কথা। তো সুতরাং হাদিকে নিয়ে যে আবেগ, সেটা কিন্তু আমরা দেখি যে সবগুলোই একই নেচারের। তো এর মধ্যে ধরেন একটা তো হচ্ছে যে বলবো যে বিভিন্ন সময়ে একটা জটিল সময়ের মধ্যে গেলে এই ঘটনাগুলো ঘটে। আমরা দেখি যে ওই সময়ে 69 সালে একটা আন্দোলন হচ্ছিল, আবার মিলন হত্যার সময় ওই সময় একটা আন্দোলন হচ্ছিল। তবে আসাদকে গুলি করেছিলেন একজন পুলিশ কর্মকর্তা, কিন্তু মিলনের আততায়ীকে এটা আমরা জানি না। তো এবং হাদির ব্যাপারটাও আমরা তাই, যদিও আমরা অনেক ফেসবুকে কথাবার্তা শুনছি, কিন্তু এগুলো তো হচ্ছে
কতটুকু সত্য আর কতটুকু অনুমান ভিত্তিক আমরা জানি না, কারণ দেশটা তখন গুজবে সয়লাভ হয়ে গেছে, কার কথা বিশ্বাস করব। তো এটা হয়তো একদিন না একদিন উন্মোচিত হবে, নাও হতে পারে, বলা মুশকিল। বাংলাদেশে সবই সম্ভব। সাগররুনির হত্যাকাণ্ডের তো কোনো বিচার হয় নাই, তাই না? রেজিম চেঞ্জ হওয়ার পরও হয় নাই। তা আমার ধারণা যে তদন্তকারী সংস্থা এবং রাষ্ট্র জানে বলেই এটা তারা মুখ খুলছেন না। তো এইটাও আমি জানি না কতটুকু হবে। তবে এইটাকে কেন্দ্র করে যে তুলকালাম হলো এবং বিভিন্ন গোষ্ঠী তো ওত পেতে থাকে, আপনি দেখবেন এর মধ্যে কিন্তু চোর, ছেচর, লুটেরা সবাই চুটে গেছে কিন্তু এর মধ্যে। এবং যারা এই যে দুইটা পত্রিকা অফিসে হামলা করলো, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে ছায়ানটে, তো আমরা তো ছবি দেখছি, এরা তো কম্পিউটার মাথায় নিয়ে দৌড়াচ্ছে, কেউ বই নিয়ে দৌড়াচ্ছে, মানে স্রেফ ডাকাতি, চুরি। তো এই ঘটনাগুলো হচ্ছে এবং প্রত্যেকেরই কিছু কিছু ক্ষোভ আছে, রাগ আছে, সেটা যারা ঝাড়ছে। হ্যাঁ, ওই অত বছর আগে প্রথম আলো, ডেইলি স্টার অমুক নিউজ করলো, অমুকটা করে নাই, রাগ আছে না একটা, এখন সেই রাগটা ঝাড়ছে। আপনি দেখবেন যে বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা পত্রিকা পড়ে না, তারা একটা জিনিসই পড়ে, সেটা হচ্ছে ফেসবুক। তো সেখানে যা আসে সেটাই বিশ্বাস করে। এবং আমাদের অনেকে এখানে ফেসবুক সাংবাদিকতা চলছে এখন, মানে যুক্তি টুক্তি, তথ্যের কোনো ব্যাপার স্যাপার নাই। এখন এইটাকে আমরা মানে বলার চেষ্টা করতাম যে মব, কিন্তু আমাদের এখানে কিছু জ্ঞানী গুণী পণ্ডিত আছেন, জ্ঞানী সাংবাদিক আছেন, তারা বলছেন এটাকে মব বলা যাবে না, মব বললে এটা হবে স্বৈরাচারের দোসর, সুতরাং এটাকে বলতে হবে প্রেশার গ্রুপ। তো এই আর কি, মানে মব তন্ত্রটাকে গ্লোরিফাই করার জন্যে এগুলি বলা হয়। আমাদের দেশে বিক্ষোভ সমাবেশ কি মনে করেন, অনেকে হরতাল ডাকে না, আন্দোলন হলে হরতালটা শুরু হয় কিভাবে, 2-3টা বাস পোড়ায় দেয়, গাড়ি পোড়ায় দেয়, তখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই আতঙ্ক ছড়িয়ে তখন দেখা হয় যে কেউ ভয়ে ব্যক্তিগত গাড়ি বের করছেন না, ওই দোকানপাট লুটপাটের ভয়ে খুলছেন না। বাস আমরা বিকেলবেলা যারা হরতাল ডাকে তারা একটা প্রেস রিলিজ দেয় যে জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল পালন করিয়াছে। পুরো জিনিসটা যে একটা ভণ্ডামি এবং আতঙ্ক তৈরি করে যে এটা করানো হয়েছে, এইটা তো তার মানে হচ্ছে ওই বিষয়টাকে আমরা গ্লোরিফাই করছি। একটা হরতাল খুবই ভালো জিনিস, তো সুতরাং এটাকে গ্লোরিফাই করতে হবে, তাই না? এই যে কিছু হলেই মনে করেন যে আপনার মনে অনেক দুঃখ আছে, বেতন 50 টাকা বাড়াইতে হবে, দলবল নিয়ে শাহবাগ অবরোধ করে ফেললাম, যে সরকারকে এটা দিতে হবে। আর সরকারের তো কোনো টাকা নাই, টাকা তো হচ্ছে গরিব ট্যাক্স পেয়ারের। মানুষ এতে খুবই বিরক্ত হয়, কিন্তু কথায় কথায় গিয়ে সড়ক অবরোধ করে এরা দাবি আদায়ের জন্য, এবং এটাকে তারা গ্লোরিফাই করে। তারা বলে কি এটা নাকি আন্দোলন, আসলে তো এটা আন্দোলন না, এটাও এক ধরনের আমার মতে সন্ত্রাস। এটা আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়, বাস সেটা মডেল হয়ে গেল। এখন সবাই সেই মডেলটা ফলো করছে। কিন্তু আমি হাদির রাজনৈতিক কথাবার্তা এগুলো না, আমি তার বিদ্রোহী কবিতার আবৃত্তি শুনেছি, এবং আমার ওই যে আবৃত্তি, ওই বিদ্রোহী কবিতা তার কণ্ঠে শোনার পরে কিন্তু তার প্রতি আমার এক ধরনের মমত্ববোধ জেগেছে। এত চমৎকার আবৃত্তি করে, এবং সে একজন ভালো আবৃত্তিকার হতে পারত। হাদির এই যে মানে যে হত্যাকাণ্ড, এটার আগে আমরা দেখেছি যে মানে একটা নির্বাচনী আমেজ তৈরি হলো, তফসিল ঘোষণা হলো, এবং তার পরের দিনই এই হত্যাকাণ্ড। আসলে এর পিছনে কোনো রাজনীতি বা কোন ধরনের ষড়যন্ত্র মনে হয় কিনা যে থাকতে পারে? এখন কথা বলতে হলে অনুমান ভিত্তিক কথা বলতে হবে, যে আমার মনে হয় এই 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 এইভাবে কথা বলতে হবে, যেহেতু সবটা তথ্য আমার কাছে নাই। একটা হলো যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এবং যেটাকে আমরা বলি তফসিল, হ্যাঁ, শিডিউল, কোন তারিখে কি হবে সব ঘোষণা, এবং সব রাজনৈতিক দল যারা মনে করেন যে নির্বাচনী রাজনীতি যারা করে, তারা সবাই তৈরি হচ্ছে, গণসংযোগ শুরু করে দিয়েছে এবং পোস্টার ছাপাচ্ছে বিভিন্ন জায়গায়। তো
আমরা দেখি যে এর মধ্যে কিছু কিছু দল আছে যারা মনে করেন যে নির্বাচনে তাদের কোনো ভবিষ্যৎ নাই, মানে জেতার কোনো সম্ভাবনা নাই। তো নির্বাচন হলে তাদের লাভ নাই, না হলেও তাদের ক্ষতি নাই। তো তারা একটা গোষ্ঠী থাকতে পারে যে নির্বাচন যদি না হয় বা কোনোভাবে যদি এটা মানে একটা উস্কানি দিয়ে ঠেকানো যায়, তাহলে তো কোনো যারা নির্বাচন চাচ্ছে না তাদের জন্য এই ঘটনাটা তারা হতে পারে হ্যাঁ। একটা। দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে আবার এর পেছনে আবার দার্শনিক তত্ত্ব দাঁড় করানো হয়। আমাদের এখানে কিছু কিছু তাত্ত্বিক আছেন, তাত্ত্বিক, তো তারা বলেন যে নির্বাচনে তো কোনো সমস্যার সমাধান হয় না, আমাদের তো নির্বাচনে কেন যাব আমরা, হ্যাঁ? নির্বাচনে গেলে তো সেই শোষক গোষ্ঠী আবার আসবে, আমাদের বিপ্লব করতে হবে। তো সুতরাং তারা নির্বাচন বিরোধী একটা জিগির তোলারও চেষ্টা করছে। এই হত্যাকাণ্ডের পিছনে তো অনেকে আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও বলছে। এটা কি আন্তর্জাতিক বলে তো তো নাই না, বেশিরভাগই তো লোক কাছে আছে ইন্ডিয়া, তো এখানে যা হয় সবই ইন্ডিয়ার পেছনে। তো এটাও মানে মানে কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যায় না। শেষ পর্যন্ত তদন্ত হবে কি হবে না আমি জানি না, কিন্তু মানুষ তো বলছে যে আততায়ী ভারতে পালিয়ে গেছে বা ভারত থেকে উস্কানি দিচ্ছে। আমি নিজেও দুই একটা অডিও ক্লিপ শুনেছি যেখানে শেখ হাসিনা স্বয়ং বলছেন যে ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে, ফেলে দাও, এসব কথাবার্তা আছে। তো এগুলো উস্কানি হতে পারে। এখন আমি জানি না এগুলো তার কণ্ঠস্বর কিনা, কিন্তু মনে হয় মানে যেভাবেই হোক হতেও পারে। তো আওয়ামী লীগের মতন একটা দল এইভাবে মানে লেজে গোবরে হয়ে পালাবে, তারা যে এই যে তাদের এই যে এত বড় একটা তালুকের দখলদারি সহজে ছেড়ে দেবে, এটা তো মনে করার কোনো কারণ নাই। তো তাদের একটা তৎপরতা থাকতে পারে, তো বিভিন্নমুখী তৎপরতা আছে, কিন্তু কিছু কিছু ব্যাপার আমার কাছে খুব সন্দেহজনক লাগে। মানে মনে করেন যে আমরা কথায় কথা শুনি যে এটা করেছে, এটা করেছে, এর এজেন্টরা। আচ্ছা, পাবলিক পারসেপশনে অনেককে আমরা জানি যে এরা ভারতের প্রতি নমনীয় মানুষ বলে, এরা তো ভারতপন্থী বা ভারতের প্রতি তাদের ভালোবাসা আছে। তো ভারত তো তাদের কাছ থেকে নানান রকমের সহানুভূতি সমর্থন এমনিতেই পায়। তো কষ্ট করতে তো তাদেরকে এজেন্ট বানানোর দরকার নাই ভারতের, তাই না? ভারত তাকেই এজেন্ট বানাবে, চর তৈরি করবে, যাকে মানুষ সন্দেহ করবে না। অতীতের যেসব ঘটনা ছিল বা রাজনীতির সাথে যুক্ত কি কি হতে পারে, অনেক কিছু আলোচনা করেছি। তো এর মধ্যে আপনি বলছেন যে প্রতীত যে আওয়ামী লীগ সরকার, তাদেরও এক ধরনের ইন্ধন হয়তো থাকতে পারে, কারণ যেহেতু এই ঘটনায় যিনি প্রধান সাসপেক্ট তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন বলে শোনা গেছে। তো এছাড়াও তারেক রহমানের আশার কিন্তু একটা গুঞ্জন ছিল, সেই গুঞ্জনের মধ্যে এই ঘটনা। তারেক রহমান নিজেই বলেছিলেন নিরাপত্তার বেশ কিছু বিষয় বা তার হাতে নেই তার আশাটা, তার মধ্যে এরকম হাদির ঘটনা। তো মানে এই সবগুলোর ভেতরে আসলে কোনো যোগসূত্র খুঁজে পান কিনা? যোগসূত্র থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা তো মানে নিশ্চিত করে বলা সম্ভব না, যেহেতু আমি তো সব জানি না, তাই না? এখন এ ধরনের ঘটনা ঘটলে এটা একটা অজুহাত তৈরি হতে পারে যে তারেক রহমান আসবেন, আসলে বিএনপি চাঙ্গা হবে। এটা যারা চায় না তাদেরও একটা মতলব থাকতে পারে, এরকম একটা বিষয় হয়তো বা। অথবা এটাও একটা অনেকটা তারেকের জন্য একটা থ্রেট, যে তার, কারণ তারেক নিজেও নিজের নিরাপত্তা নিয়ে খুব শঙ্কিত ছিলেন, এখনো আছেন হয়তো। তো তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি জানি না, তো 25 তারিখ তো তার ঢাকায় আসার কথা, এবং আমি যতদূর জেনেছি যে একটা বিশাল শোডাউন হবে তাকে নিয়ে। এই শোডাউন হয়ে যাওয়ার পরে কিন্তু চালচিত্র অনেকটাই বদলে যাবে, কারণ বিএনপি একটা বড় দল। আমার মনে আছে যে 5ই আগস্টের পরে সবচেয়ে বড় শোডাউনটা কিন্তু বিএনপি করেছিল 7 তারিখে, যে তাদের অফিসের সামনে যে একটা সমাবেশ করেছিল, কারণ তাদের সেই সক্ষমতাটা আছে। তো এটা সংগঠিত দল যেটা করতে পারে, তো
তারেক রহমান আসলে পরে হয়তো পরিস্থিতি একটু টার্ন নেবে বলে আমার মনে হয়। কিন্তু কথা হচ্ছে যে ধরেন যাদের ইচ্ছা ঘোট পাকানোর, তারা যদি ঘোট পাকাতে চায় তাহলে তো এটা মানে ঠেকানোটা খুবই মুশকিল। আমাদের এখানে অনেক কিছু চোরাগুপ্তা হামলা হয়, আর চোরাগুপ্তা হামলা কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। এই যে নিরাপত্তা নিরাপত্তা বলতেছে, আমরা তো কেউই নিরাপদ না, এই দেশে কিন্তু কেউই নিরাপদ না। যারা ক্ষমতায় আছেন তারা নিরাপদ, কারণ তারা পুলিশ পাহারায় থাকেন, যদিও ওইটাকে আমরাই পে করি নাগরিকরা, কিন্তু তারা আমাদের নিরাপত্তাটা দেখেন না, তারা নিজেদের নিরাপত্তা নিয়েই তারা আছেন। তো এই ধরনের অনিরাপদ হয়ে যখন উঠে তখন কিন্তু আসলে বুঝতে হয় যে সরকার ফাংশন করছে না। একটা সভ্য সমাজে নাগরিকরা নিরাপদে থাকবেন এটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন তারা আসলে চাকরি করেন, বেতন ভাতা পান, এটা তাদের ডিউটির মধ্যে পড়ে, কিন্তু তারা এটা পালন করেন না। এবং অনেক সময় দেখা যায় সরকারের মধ্যেও একটা গোষ্ঠী থাকে যারা ঘোট পাকায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করে। তো আমার গত 2 দিনের ঘটনা দেখে আমার মনে হয়েছে দেশে কোনো সরকার নাই আসলে। আমি শুনলাম যে প্রধান উপদেষ্টা টেলিফোনে 2 সম্পাদককে সহানুভূতি জানিয়েছিল। আমি তো মনে করি তার সশরীরে তাদের অফিসে যাওয়া উচিত ছিল। সেখানে শত শত সাংবাদিক কর্মী আছেন, তারা কাজ করেন, তার ছায়ানটে যাওয়া উচিত ছিল। এখন কথা হচ্ছে যে আমরা তো সবাই পালে বাতাস দিই, এখন ছায়ানটে হামলার কারণটা কি? তারা তো কথায় কথায় যারা হামলা করে ওই নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ওইখানে চলে যায়। আমার খেয়াল আছে এটা সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সময়, এটা সম্ভবত 74 সালে প্রধানমন্ত্রীর ছেলে শেখ কামাল, তার নেতৃত্বে ব্যালট বাক্স লুট হয় এবং শেখ কামাল স্লোগান দিয়েছিল দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগান দিয়ে লুট করেছিল। তো এটা সে ফান করেছে না ক্যামোফ্লাজ আমি জানি না, স্লোগানটা এমনভাবে দিয়েছে যে এটা মুজিববাদীরা করে নাই। হ্যাঁ, ওই দুনিয়ার মজদুর এক হও স্লোগান, এই টাইপের স্লোগান যারা দেয় তারা এটা করেছে, অথবা সে হয়তো একটা ফান করেছে। তো এখানেও আমরা দেখি যে চোর ছেচ্চর লুটেরা যারা কম্পিউটার নিয়ে দৌড় দেয়, বই নিয়ে দৌড় দেয়, হারমোনিয়াম মাথায় নিয়ে দৌড় দেয়, গিয়ে তার এক জায়গায় বিক্রি করবে, কিন্তু স্লোগানটা দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওই স্লোগানটা দিয়ে এক ধরনের আবহ তৈরি করে। হ্যাঁ, এটা তো সাংঘাতিক একটা স্লোগান, তাই না? এখন তো এই সমস্ত চলছে। আসলে আমার মনে হয় না সরকার ফাংশন করছে। তাদের উপরে যখন আঘাতটা পড়বে তখন তারা বুঝবে। এখন যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, ছায়ানটে গেছে, উদীচিতে হামলা করেছে, এবং তারা একটা কথা বলে দিচ্ছে যে কি এরা সব ভারতের দালাল। আরে বেটা, এরা যে ভারতের দালাল এই সিদ্ধান্তে তুমি কিভাবে আসলা? আর আসলে ওখানে আগুন দিতে হবে কেন? একটা ন্যারেটিভ যদি থাকে সেটাকে হারাতে হলে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হয়। আমার একজনের পছন্দ হইল না, আমি তার বাড়িতে গিয়ে হামলা করে লুটপাট করলাম, আগুন দিয়ে দিলাম, এটা একটা কথা হইলো? এই মব সংস্কৃতির অনেক কিছুই তো আমরা দেখতে পাচ্ছি। তো ময়মনসিংহে আসলে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে 2 দিন আগে, সেটিও নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, এই ধরনের তো তাকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। প্রথম কথা হচ্ছে সংখ্যালঘু, সংখ্যালঘু মানে হলো গনিমতের মাল, এদেরকে যা খুশি করা যায়। সুতরাং একটা হিন্দু মারা গেছে, একটা হিন্দু মানে কি কাফের, সে মারলে তো আপনার হাজারি করলেও গুনাহ হইতে পারে, এরকম তো অনেকে মনে করে না। আমরা নির্বাচন প্রসঙ্গে যেতে চাই। আসলে তারেক রহমান যেহেতু আসছে, আমরা ওই প্রসঙ্গেই ছিলাম যে তারেক রহমান ফিরে আসছে, আপনিও বললেন যে সে আসার পর একটা টার্ন নিতে পারে। তারপরও বারবার সে বলছে যে এবারে নির্বাচন বেশ কঠিন হবে, যদিও তাদের প্রথম এবং প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ মাঠে নেই। তো কেন আসলে কঠিন হবে বলে তার বক্তব্যে বারবার আসছে? এখানে 2টা বিষয় হয়তো তিনি আমি জানি না তিনি কি জন্য এটা বলছেন। তো আমার মনে হয় এখানে 2টা বিষয় আছে। একটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, তো বিএনপি এর আগে যে 2বার ক্ষমতায় ছিল, যদিও তারা বলে 3বার, বলছি আসলে 2বার,
ক্রেডিবল ইলেকশন মোটামুটি গ্রহণযোগ্য দুইবার হয়েছিল। ওই দুইবারে তারা যে জিতেছিল, ওই দুইবারে কিন্তু জামাত ইসলামের সঙ্গে তাদের সমঝোতা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। 91-তে ছিল নেপথ্যে, আর 2001 সালে ছিল প্রকাশ্যে পার্টনারশিপ, এবং ওই দুইবার তারা জিতেছিল। আর জামাতের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা হয়নি 96-তে এবং 2008-এ, ওই দুইবার ওরা হেরে গেছে। এখন আমরা দেখলাম যে জামাতের সঙ্গে পার্টনারশিপ থাকলে বিএনপির নির্বাচনী ফলাফল ভালো হয়, আর না থাকলে ভালো হয় না। তো এইবার আমরা দেখব যে বিএনপি জামাতবিহীন অবস্থায় নিজস্ব শক্তি দিয়ে তাকে নির্বাচন করতে হবে, এবং জামাতকেও তাই। বিএনপির সমর্থন, প্যাট্রোনেজ, প্রশ্রয় বা পার্টনারশিপ ছাড়া জামাতকেও নির্বাচন করতে হবে। তখন আগামী নির্বাচনে বিএনপির শক্তি এবং জামাতের শক্তি দুইটাই যাচাই হয়ে যাবে। তো ওইটা একটা থাকতে পারে যে একক শক্তিতে বিএনপি কত দূর যেতে পারে। 2 নম্বর হলো যে আগে তো বিএনপি জামাত তারা যখন নির্বাচন করত, এটা তো সবাই ধরে নিত বিএনপি হলো মুসলমানের দল, আর আওয়ামী লীগ হইল ইসলাম বিরোধী দল, এইরকম একটা প্রচার ছিল না? এই প্রচার বিএনপিও করেছে। তো এখন তো মুসলমানের দল কোনটা? এখন বিএনপি আছে, এদিকে জামাতও আছে, আবার অন্যান্য দলও আছে, তারাও ইসলামের কথা বলছে, মুসলমানের কথা বলছে। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা আমার মনে হয় যে আরও বেশি মানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা। আর নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, নির্বাচনটা যদি শান্তিপূর্ণ হয় তাহলে ভোটারদের ইচ্ছার প্রতিফলনটা ভালোভাবে হবে, এবং সেদিক দিয়ে ভাবলে বোঝা যায় যে বিএনপির পজিশন ভালো। একটা বড় দল, এবং 2014, 18 আর 24-এ যদি ভালো নির্বাচন হতো, বিএনপি জিতত। বিএনপিকে ঠেকানোর জন্যই তো শেখ হাসিনা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছিল, তাই না? তো সুতরাং কিন্তু নির্বাচনে যদি দাঙ্গা হাঙ্গামা হয়, শান্তিপূর্ণ না হয়, তাহলে তো সমস্যা হবে। এখন বিভিন্ন জায়গায় এই যে প্রেশার গ্রুপের নামে গিয়ে গন্ডগোল টন্ডগোল করবে বিভিন্ন জায়গায়, বা এই যে একটু মানে প্রার্থীকে গুলি, এই ধরনের যে এই ঘটনা ঘটলো নির্বাচনের আগে প্রার্থীকে গুলি, তো এইটা আসলে আগামী নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলবে? না, খুব বেশি প্রার্থীকে গুলি আমি জানি না, কারণ আমার 73 সালের নির্বাচনের কথা মনে আছে যে বরিশালে বাবুগঞ্জে সম্ভবত মেজর জলিলের জনসমাবেশে গুলি হয়েছিল। এটা হয়তো অনেকে ভুলে গেছে, বা আজকের প্রজন্ম হয়তো জানে না 73 সালের ঘটনা। 73-এর নির্বাচনে এই ঘটনাগুলো ঘটেছে। এরপরে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, গোলাগুলি হয়েছে প্রত্যেকটাতেই, এবং মানুষ খুন হয়েছে। সুতরাং এটা নতুন কিছু না। এখন কথা হচ্ছে যে এই সরকার একটা শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে কিনা। আমার দৃঢ় বিশ্বাস, সরকার যদি চায় তাহলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। এবং আমি সবসময় বলি, রাষ্ট্র হচ্ছে আমাদের দেশে সবচাইতে বড় নির্যাতনকারী প্রতিষ্ঠান। এই রাষ্ট্রটা যারই হাতে পড়ে সেই নির্যাতনটা করে, এটা আমরা দেখেছি। সুতরাং আগস্ট অভ্যুত্থানের পরে যে চালচিত্র যে একদম আমূল পাল্টে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আর আমাদের দেশে সবসময় প্রতিহিংসা রাজনীতি চলে আসছে। আমাদের এখানে যে রিকনসিলিয়েশন, এইটার পদক্ষেপটা কেউই নেয় নাই। এটা 72-এ হতে পারতো, 24-এও হতে পারতো। বেগম খালেদা জিয়া আসলে বিএনপির চেয়ারপারসনের পাশাপাশি ভীষণ জনপ্রিয় নেত্রী। উনি গত মাস থেকে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। ওনার অবস্থা আগে থেকে স্থিতিশীল বলা হচ্ছে, তারপরও মানে উনি এক ধরনের জীবন মৃত্যু সন্ধিক্ষণেই আছেন। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার কতখানি দরকার? এটা দুইভাবে বলা যেতে পারে। প্রথমত হচ্ছে যে তিনি শুধু বিএনপির জন্য না, দেশে এক ধরনের শূন্যতা তো আছে, তো তিনি একমাত্র জীবিত ক্যারিসমেটিক রাজনীতিবিদ বাংলাদেশে এই মুহূর্তে। তো উনার প্রতি যে নির্যাতনটা হয়েছে,
উনি জেলে গেছেন, অসুস্থ ছিলেন, তার চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, সব কিছু নিয়ে কিন্তু তার প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি আছে। মানুষ চায় যে তিনি আবার সক্রিয় হন, হ্যাঁ, রাজনীতির সামনে থাকেন, কিন্তু তিনি তার যে বয়স এবং তার যে শারীরিক অবস্থা, অসুখ বিসুখ, তার পক্ষে আর আগের মতন সক্রিয় হয়ে ওঠা সম্ভব না। খালেদা জিয়াকে নিয়ে আপনি তো বইও লিখেছেন, তার যে সংগ্রাম বা তার যে রাজনৈতিক উত্থান সবকিছু নিয়েই বই আছে। তো তার রাজনৈতিক বা তার নেতৃত্বের কোন জায়গাটা আপনার কাছে সব থেকে ক্যারিজমেটিক মনে হয়েছে? দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা তো কথা বেশি বলে, আর কথা বলার মধ্যে বাজে কথা বেশি বলে। তিনি মৃদুভাষী, কথা কম বলেন এবং কথায় কথায় হুল ফুটানো, মানুষকে আক্রমণ করা, তার কন্টেম্পোরারি অন্যান্য রাজনীতিবিদদের চাইতে তিনি অপেক্ষাকৃত সভ্য, এটা আমি বলবো। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি, তার সম্বন্ধে যে অভিধাটা জুটে গেছে আপোষহীন, সেটা হচ্ছে 86 নির্বাচন তিনি যখন বর্জন করলেন, তার একটা নীতি ছিল যে তিনি দলীয় সরকারের অধীনে বা ক্ষমতাসীনদের অধীনে তিনি নির্বাচনে যাবেন না। এই স্টান্সটা তিনি কিন্তু শেষ পর্যন্ত বজায় রেখেছেন, যার জন্য দেখা গেছে যে 2009-এর পরে তিনি কোনো নির্বাচনে যান নাই, কারণ তার দাবি ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা না হলে তিনি নির্বাচন করবেন না। তো এই মানে হুট করে আমাদের দেশে যে রাজনীতিতে যে ডিগবাজি দেখি, যে আজকে যেটা বললাম কালকে ঠিক উল্টোটা, এটা তার মধ্যে সেরকম দেখি নাই 9-এর পরে। এবং এটার জন্য তিনি অনেক নির্যাতন ফেস করেছেন। তিনি চাইলে কিন্তু ওই যে গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু একবার তিনি লন্ডনে গিয়েছিলেন, তখন মামলা সচল ছিল, তিনি নাও ফিরতে পারতেন, তিনি ফিরে এসেছেন। এখান থেকে একটু ফিরতে চাই আবার হাদির প্রসঙ্গে, কারণ হাদির মৃত্যুর পরে আমরা বা গুলিবিদ্ধ হওয়ার পরে দেখলাম ভারত প্রসঙ্গে অনেক কথা হচ্ছে। যারা তরুণ রাজনীতিবিদ তারা বেশ ভারত বিরোধিতার কথা বলছে এবং আধিপত্যবাদ বিস্তার করার কথা বলছিল। ভারতীয় দূতাবাস মুখে একটা মানে রওনাও হয়েছিল তারা। তো বিভিন্ন জায়গায় আসলে আমরা দেখছি এটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কে 24-এর পরে আমরা দেখেছিলাম একটা টানাপোড়েন চলছিল, এখন আবার সেই টানাপোড়েন দেখা যাচ্ছে। তো এটা আসলে সামনের দিনের সম্পর্কে কি ধরনের টার্ন নিতে পারে? এখন পর্যন্ত যে ট্রেন্ড দেখছি, তাহলে তো সহসা সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ হওয়ার সম্ভাবনা আমি দেখি না। তো এখন ভারতের সাথে সম্পর্ক আমরা 75 সালের দিকে আমরা দেখলাম, এর পর একটা টানাপোড়েন, আবার এখন আবার দেখছি সেই রকম। তো এইটা হলো কি, এই দেশের মানুষের একটা বিরাট অংশের একটা ক্ষোভ আছে ভারতের বিরুদ্ধে। সেটা হচ্ছে ভারত এই দেশে একটা প্রচণ্ড রকমের নির্যাতনকারী একটা গোষ্ঠীকে তারা সমর্থন দিয়েছে এবং এখানে যত রাজনৈতিক অনাচার হয়েছে সেটাকে তারা প্রশ্রয় দিয়েছে। তো সুতরাং সেই জন্য মানুষের ক্ষোভ ভারতের উপরে। তো 24শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভারতে চলে গেছে। এটাও আমার কাছে খুব অবাক লাগে, তাকে ভারতে রেখে আসা হলো কেন? ভারত তো লোক পাঠিয়ে, প্লেন পাঠিয়ে তাকে নিয়ে যায় না, এখান থেকে নিয়ে পাঠানো হয়েছে। এটাও একটা গেম হইতে পারে, টুডে অর টুমরো, এটা কিন্তু একদিন আমরা জানতে পারবো যে এইভাবে কিভাবে সিদ্ধান্তটা হলো যে তাকে নিরাপদে সেখানে রেখে আসা হবে। একটা অভ্যুত্থান হলে তো স্বাভাবিকভাবে তিনি গ্রেপ্তার হতেন এবং বিচারের মুখোমুখি হতেন, সেটা তো করা হয় নাই। এবং একটা হাইপ তো মানে একটা প্রচার করা হচ্ছে যে মানুষ তাকে মেরে ফেলতো না, আমি এটা মনে করি না। উনি এখানে কাস্টোডিতে থাকতে পারতেন, সম্ভব ছিল। তো এটাও একটা গ্র্যান্ড ডিজাইনের পার্ট হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যে ক্ষোভটা, তো শুনো আমাদের এখানে যত রকমের অস্থিরতা হয় সেখানে ভারতের একটা ইন্ধন থাকে। এবং প্রায় 1.5 বছর হতে চললো জুলাই অভ্যুত্থানের পরে, এখন পর্যন্ত ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব তারা বাংলাদেশের মানে
মানুষ কি চায় এর ধারে কাছে দিয়েও হাঁটছে না। এবং না হাঁটারও কারণ আছে, কারণ ভারত মনে করে যে বাংলাদেশে এমন একটা রেজিম থাকুক যাকে নিয়ে ভারত কমফোর্টেবল ফিল করে, সে নিজেকে নিরাপদ মনে করে। তো শেখ হাসিনাকে ভারত নিরাপদ মনে করত, তার স্বার্থে ভারতের জন্য তিনি ছিলেন নিরাপদ। তো এখন যারা আছেন তাদেরকে ভারত অত নিরাপদ মনে করে না, কিন্তু নির্বাচন হওয়ার পরে যদি সমীকরণ কিছুটা চেঞ্জ হয়, সেই নিরাপত্তা যদি আশ্বাস যদি ভারত পায় কিছুটা, তাহলে হয়তো সিচুয়েশন চেঞ্জ করবে। আমার কথা হচ্ছে যে ভারত একটা বড় দেশ, অনেক শক্তিশালী। আমরা এখানে অনেক লাফালাফি করতে পারি, হ্যাঁ, এটা ভেঙে ফেলবো, ওটা ভেঙে ফেলবো, দিল্লিতে গিয়ে জুম্মার নামাজ পড়বো, এটা তো বলতে তো ট্যাক্স দিতে হয় না। কিন্তু আমরা কি যাবো সেখানে, যেতে পারবো, সেই সক্ষমতা আছে? দিল্লি থেকে তো আমাদেরকে মিসাইল মারতে পারে, মিসাইল মেরে আমাদেরকে উড়াই দিতে পারে। তো আমাদেরকে তো পাল্টা মিসাইল থাকতে হবে। ধরেন আমরা একটা স্লোগান দিলাম, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফারাক্কাবাদ ফারাক্কাবাদ, এরকম স্লোগান আমরা অনেক শুনেছি। একটা লোককে আপনি দেখেছেন যে সীমান্ত ক্রস করে ফারাক্কায় গিয়ে বাঁধ ভাঙার জন্য একটা হাতুড়ি দিয়ে আঘাত করতে? ওইটা কেউ করে না, স্লোগানটা এখানে দেয়। তো যারা এগুলো করতেছে তারা আলটিমেটলি কিছুই করবে না, অনেকে দেশ থেকে চলে যাবে, ভেগে যাবে, আর যখন বিপদ পড়বে মানুষকে ফেলে। যেমন বিপদে মানুষকে শেখ হাসিনা তার অনুসারীদের বিপদের মুখে রেখে উনি নিজে ভেগে গেছে। তো এরকমই হয় অনেক সময়। একটা বড় দেশের পাশে একটা ছোট দেশ কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, এটা হচ্ছে আধুনিক বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ভিয়েতনাম চীনের সঙ্গে ফেস করছে। এই চ্যালেঞ্জটা অনেকগুলো দেশ ইউরোপের ফেস করছে রাশিয়ার সঙ্গে। এই চ্যালেঞ্জটা কানাডা, মেক্সিকো ফেস করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা কিভাবে ফেস করব? আমার কথা হচ্ছে যে ভারতকে শিখতে হবে যে একটা অপেক্ষাকৃত ছোট এবং দুর্বল দেশের সঙ্গে সে কিভাবে রিলেট করবে যাতে সবাই শান্তিতে থাকতে পারে। আর আমাদেরকেও বুঝতে হবে যে একটা বড় এবং শক্তিশালী দেশের পাশাপাশি কিভাবে নেগোশিয়েট করে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারবো। তো আমাদের এখানে অনেক সমস্যা আছে আর কি, কিন্তু এটা ছাড়া কিন্তু আমাদের সামনে আর কোনো উপায় নাই, কোনো উপায় নেই। আপনি দেখবেন যে অহরহ লোকদেরকে বহুদিন যাবৎ আমি শুনেছি মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক এই স্লোগানটা দেয়। প্রথম সুযোগেই তারা তাদের সন্তানদেরকে আমেরিকা পাঠায় দেয় উন্নত জীবনের আশায়। তো এটা আমরা দেখি, বুঝছেন? কাজে কে কি বললো তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে বাস্তবতাটা কি। শুধু কি ভারতের সাথে আমাদের ভাবমূর্তি মনে করেন যে হাদির ঘটনায় মানে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, নাকি আন্তর্জাতিক অন্যান্য অনেক গোষ্ঠী তো বাংলাদেশে কাজ করে, তারাও কি এই ঘটনা অন্যভাবে দেখছে কিনা? আমি ওইভাবে আসলে দেখি না, বুঝছেন? এখানে থাকতে পারে অনেক গোষ্ঠী, যেমন আওয়ামী লীগের তারা সবসময় প্রচার করতো যে এখানে আমেরিকানরা ষড়যন্ত্র করতেছে, তাই না? ষড়যন্ত্র তত্ত্বটা, কিন্তু ষড়যন্ত্রের শর্ত তো অভ্যন্তরীণভাবে তৈরি হয়। আমি সবসময় ষড়যন্ত্রের কথা বলে তো লাভ নাই। এমন তো হয় না যে বাংলাদেশের মানুষ খুব ভালো আছে, খেয়ে পরে অনেক উন্নতি করতেছে, এটা তো আমার সহ্য হইতেছে না, চলো একটা গোলমাল পাকায় দেয়। এভাবে তো ষড়যন্ত্রটা হয় না, কিছু কিছু শর্ত তৈরি করে, তো সেখানে অন্যরা কাজ করে। তো আমাদের এখানেও অনেকটা এরকমই হয়েছে। এই যে ওসমান হাদির মৃত্যু, তাতে কি কোনো রাজনৈতিক দলের লাভ হয়েছে বলে মনে করেন কিনা? বা এই মব নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, যারা মব এই সংগঠিত করে বা মবকে প্যাট্রোনাইজ করছে, এর সাথে কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা কাজ করে কিনা আমি জানি না। তবে ওসমান হাদি নিহত হওয়ার পর পর যে কাণ্ডগুলো ঘটেছে, রাস্তাঘাটের যে অবস্থা দেখছি, তাতে আমার মধ্যে একটা ধারণা জন্মেছে যে ভেতরে কিছু না হলে বাইরে থেকে এসে কেউ কিছু করতে পারে না। আমরা খুব সহজে বলে দিতে পারি যে এটা ষড়যন্ত্র, ওয়াশিংটনে হয়েছে, দিল্লিতে হয়েছে। ষড়যন্ত্রের শুরুটা ঢাকাতেই, বাইরে থেকে। কারণ এটা তো আমি প্রমাণ করতে পারবো না। আমার হাতে রাষ্ট্র থাকলে আমি এটা প্রমাণ করতে পারতাম।
একদম শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সামনেই নির্বাচন। নির্বাচন আমরা অনেক দিন ধরেই আসলে মানে অপেক্ষা করছে অনেকে নির্বাচনের জন্য। তো এই নির্বাচন মানে কেমন হবে, বা নির্বাচন কেন্দ্রিক সংখ্যাগুলো আসলে কাটলো কিনা? না, নির্বাচনে তো ওই যে এখন মানে যতই দিন আসবে ধরে নেই নির্বাচনটা হবে, মানে এটা সিচুয়েশন এখন যা আছে এটা যদি কন্টিনিউ করে তাহলে নির্বাচন পণ্ড হয়ে যেতে পারে। আর যদি নির্বাচন হয়, সরকার যদি সিরিয়াসলি চায় নির্বাচন করবে এবং সরকারের ভেতরে থেকে নির্বাচনকে সাবোটাজ করার জন্য যারা কাজ করছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে নির্বাচনটা সময় মতন হবে। এখন মূল চ্যালেঞ্জটা হচ্ছে শান্তিপূর্ণভাবে করা। তো সেই শান্তিপূর্ণভাবে করতে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সরকারের, সেটা হচ্ছে তার নির্বাচন কমিশন। তারা ওই যে কি বলে বালখিল্য কথাবার্তা এবং আচরণ করবে না। সিইসির এই কথাটা বলার কি দরকার ছিল হাদি সম্পর্কে? এটা এত কথা বলতে হবে কেন? ওই যে একবার মনে আছে আপনার, বিএনপির আমলে একটি ছেলে মারা যাওয়ার পরে এই তাদের যে মন্ত্রী আলতাফ হোসেন বলেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। উনি হয়তো সরল মনেই কথাটা বলছেন। আমরা তো অনেক সময় প্রবোধ দিই, সান্ত্বনা দিই যে হায়াত মৌতের মালিক আল্লাহ নিয়ে গেছে, কিন্তু ওই জিনিসটাকে অন্যভাবে ঘোরানো হইল এবং তাকে যথেচ্ছ গালাগাল করা হইল। আমার কথা সিএসির এটা নিয়ে একটা কথা বলা দরকারটা কি? এটা তো একটা ধরেন খুন হয়েছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যা কিছু বলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। নির্বাচন কমিশন তো সরকারের পার্ট না, এটা স্বাধীন, তাই না? তো সিইসির কেন ওই যে আগ বাড়ায় এই কথাটা বলতে হবে থাকে? এবং এটা আগের থেকে কিন্তু প্রশ্ন হয়েছিল যে এই কমিশনের আন্ডারে নির্বাচনে যাবে না, এনসিপির কিন্তু একটা দাবি আছে। তো নির্বাচন কমিশন যদি কোনো অ্যাডভেঞ্চারে না যায়, বালকিল্য আচরণ না করে, হ্যাঁ, একটু চুপচাপ থাকে, সংযত হয় এবং তাদের কাজটা তারা করে যে ঠিকভাবে নির্বাচনটা, এবং সরকারের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতন যদি ফাংশন করে তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হতে বাধ্য। জনাব মহিউদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য। দর্শক, সময় হলো বিদায় নেওয়ার। এই ছিল আজকের আমাদের প্রাসঙ্গিকে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। পরবর্তী পর্বে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।